প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ধারাবাহিক লেসনের আজ পার্ট 9 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে আলোচনা করব সেই আলোচনার মধ্য দিয়ে অষ্টম শ্রেণীর বইয়ের প্রথম অধ্যায় শেষ হতে চলবে। শিক্ষার্থীবৃন্দ, গাণিতিক অনুসন্ধানের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি আজকে এই আলোচনার মধ্য দিয়ে সমাপ্ত হতে চলছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবে এবং তোমাদের বন্ধু এবং বান্ধবীদের কাছে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিবে। শিক্ষার্থীবৃন্দ, শুধু নিজে জ্ঞানিত হলে হবে না, পুরো জাতিকে জ্ঞানী করে তোলার দায়িত্ব তোমার। আমরা সকলেই যদি এভাবে এগিয়ে যাই, গ্রাম এবং শহর একটা সময় সমান হয়ে যাবে। তাই আমরা সবাই একসাথে মিলে কাজ করি, তাহলে আমাদের দেশ উন্নত হবে। এই তো গেল অল্প পরিসরে সংগৃহীত উৎস। একটু বড় পরিসরে তথ্যের উৎসের গুরুত্ব কতটা একটু দেখা যাক। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি লোক কি করতেছে? ভ্যাকসিন গ্রহণ করতেছে। সেই ভ্যাকসিন গ্রহণ সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। 2020 সাল এবং 21 সাল বা 22 সাল পর্যন্ত যে করোনা মহামারী ছিল, সেই করোনা মহামারীর কোভিড-19 ভ্যাকসিন যে মানুষ গ্রহণ করেছে, সেই গ্রহণ করার বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে এখানে একটি রিপোর্ট করা হয়েছে। এই রিপোর্ট সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তাহলে দেখো, এটুকু তোমরা একটু পড়ে নিবে, আশা করি তোমরা বুঝতে পারবে। এটুকু তোমরা একটু পড়ে নিবে। পরবর্তী অংশে আমরা দেখো আলোচনা করতেছি, এই অংশটুকু, গাঢ় অংশটুকু আমরা আলোচনা করতেছি। এই তথ্য সংগ্রহের জন্য একটি নির্ভরযোগ্য উৎস খুঁজে বের করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। এখন মনে করো, বিজ্ঞানীগণ তোমার এলাকায় 100 জন মানুষকে টিকা দিলেন আর বললেন যে সামনের মাসে এসে তাদের স্বাস্থ্য কেমন আছে এই সম্পর্কিত তথ্য নিয়ে যাবে। কিন্তু পরের মাসে ওই 100 জনের মধ্যে 65 জন অন্য এলাকায় চলে গেলেন। এখন বিজ্ঞানীগণ যদি তোমার এলাকার যে কোনো 100 জনের থেকে উপাত্ত সংগ্রহ করে এবং তার ভিত্তিতে টিকা তৈরি করে, তুমি কি সেই টিকা দিবে? আমি বলবো না। শিক্ষার্থীবৃন্দ, আমি নিব না। কেন নিব না? এটি নির্ভরযোগ্য তথ্যের নয়। এটি নিলে আমার ক্ষতি হতে পারে। কেননা সেখান থেকে তো 65% অর্থাৎ 60%-এর উপরে লোক সেখান থেকে চলে গিয়েছে। তাহলে সেখানে নতুন 60% মানুষ বা 65% মানুষ নতুন করে এসেছে। তাদের কাছ থেকে কিসের তথ্য গ্রহণ করবে শিক্ষার্থীবৃন্দ? তারা তো টিকাই গ্রহণ করেননি। টিকা গ্রহণ করলেও বিভিন্ন কোম্পানির টিকা গ্রহণ করেছেন বা বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন গ্রহণ করেছেন। শিক্ষার্থীবৃন্দ, ভ্যারাইটিস ভাবে এভাবে বিচার করা যায় না। শিক্ষার্থীবৃন্দ, নির্ভরযোগ্য তথ্য থাকতে হবে। নির্ভরযোগ্য তথ্যের আলোকে আমরা কি করতে পারবো? তথ্য গ্রহণ করলে, সেই তথ্যের আলোকে ভ্যাকসিন তৈরি করলে এবং সেই ভ্যাকসিন আমরা নিতে পারবো। যদি কোনো প্রকার তথ্যে হেরফের থাকে বা তথ্যে ভালো কোনো ফলাফল না থাকে, তাহলে টিকা আবিষ্কার করলে সেটি মানব জাতির জন্য হুমকি হতে পারে। তাই আমরা বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করব, এটিতে খুবই যেত সচেতন হয়। এবং তোমরা যদি ভবিষ্যতে বিজ্ঞানী হও, তাহলে তোমরাও এই বিষয়ে খুব সচেতনতার সাথে কাজ করবে। তাহলে কেন এই কথাটি কেন হয়েছে সেই বিষয়ে আমরা এখানে একটু আলোচনা করব। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য উপাত্তের ভিত্তিতে টিকাগুলো তৈরি করা হয় নাই, ফলে টিকাগুলো বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে নাই। তাই আমি টিকাটি নিব না। শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে বলতেছিলাম যে সঠিক যদি তথ্য উপাত্ত গ্রহণ না করে, তাহলে নির্ভরযোগ্য ফলাফল পাওয়াটা কষ্টসাধ্য এবং দুষ্কর। এটি কখনো সম্ভব নয়। তাই অবশ্যই সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। তার মধ্য দিয়ে টিকা যদি তৈরি করা হতো, তাহলে অবশ্যই আমরা গ্রহণ করতাম। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার চলো পরবর্তী অংশে।
তার মানে গবেষণা বা অনুসন্ধানের তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ না করলে তার ফলাফল তোমাদের কোনো কাজে আসে না, তাই না? কারণ উৎস যদি সঠিকভাবে নির্বাচন করা না হয় তাহলে তথ্য উপাত্ত সঠিক হবে না এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত পৌঁছানো যাবে না। টিকা তৈরির ক্ষেত্রে বিজ্ঞানীগণ যদি সঠিক উৎস নির্বাচন করে তথ্য সংগ্রহ করতে না পারতেন, আমাদের পক্ষে কোভিড-19 মহামারী রোধে একটি কার্যকরী টিকা পাওয়া সম্ভব হতো না। শিক্ষার্থীবৃন্দ, এটি নিয়ে আমাদের এখনো প্রশ্ন রয়ে গেল। এখনো সম্পূর্ণরূপে ফলাফল আমরা পাচ্ছি না। তাই আমরা বলবো বিজ্ঞানীগণ আরো গবেষণা করে এই কোভিড-19 এর ভ্যাকসিনটি আপডেট করবে। শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো উৎসের নির্ভরযোগ্য যাচাই। ক নাম্বারে বলে দিয়েছে মানবীয় উৎস এবং খ নাম্বারে বলছে হচ্ছে জোড় উৎস। এবার দেখো এখানে যে বিষয়গুলো আলোচনা করেছে তাহলে দেখো তো ছেলেটি কি বলেছে। টিকা কার্যকারিতা যাচাই করার ক্ষেত্রে প্রাথমিক উৎস কি হতে পারে এবং বলেছে মানুষ ছাড়া আর কোন উৎস কি প্রাথমিক উৎস হতে পারে? হ্যাঁ, হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, মানুষ ছাড়া আরো অন্যান্য প্রাণীদের দেহেও এটি কি করতে পারে? পরীক্ষা চালাতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এখানে যে অংশটুকু আছে তোমরা এটুকু পড়ে নিবে। এটুকু সাধারণত তেমন কোনো কাজ নাই, তাই আমরা এখানে বেশি একটা আলোচনা করিনি। তাহলে দেখো নির্ভরযোগ্য তথ্যের উৎস বৈশিষ্ট্যগুলো হলো, দেখো যেই বিষয় তথ্য গ্রহণ বা তথ্য সংগ্রহ করা হচ্ছে ওই বিষয়ের সঙ্গে উৎসটির প্রাসঙ্গিকতা। এবার দেখো পরবর্তী অংশে বলা হচ্ছে কাঙ্ক্ষিত তথ্যের ধরন অনুযায়ী উৎসটির গ্রহণযোগ্যতা। এর পরের অংশে বলা হচ্ছে উৎসটির বিশ্বাসযোগ্যতা লাগবে। পরবর্তী অংশে বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলকে উৎস হিসেবে বিবেচনা করা। শিক্ষার্থীবৃন্দ, এখানে এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে। তোমরা এই বিষয়গুলো যদি পাও তাহলে সেটি তথ্যের জন্য ফলপ্রসূ হবে, আর যদি এই বিষয়গুলো না পাও তাহলে তথ্যটি ফলপ্রসূ হবে না। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার দেখো জোড়ায় কাজ। জোড়ায় কাজটুকু একটু লক্ষ্য করো তো। সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো এবং লিখো। দেখো এখানে যেই কথাটি বলা হচ্ছে টিকা কার্যকারিতা পরীক্ষার জন্য তথ্য সংগ্রহের প্রক্রিয়া। এখানে দেখো নিচের বক্সের মধ্যে যে কথাটি বলা হচ্ছে সেই কথাটির আলোকে কি হবে সেটি আমরা এখানে আলোচনা করব। তাহলে এবার দেখো তো প্রথমে বিজ্ঞানীগণ বিজ্ঞানাকার টিকাটি তৈরি করেন। এরপর ওই টিকা বিভিন্ন দলের মানুষের উপরে প্রয়োগ করে তাদের কাছ থেকে টিকার কার্যকারিতা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। টিকাটি তৈরি করার জন্য বিজ্ঞানীগণ 3টি ধাপে পরীক্ষা নিরীক্ষা করে তথ্য সংগ্রহ করেন। 2020 সালের জুলাই মাসে টিকার তৃতীয় ধাপের পরীক্ষা ট্রায়াল পরিচালনা করা হয়। সারা বিশ্ব থেকে এতজন বিভিন্ন বয়সী মানুষ এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের সকলকে টিকা প্রদান করে এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য বিজ্ঞানীগণ তথ্য সংগ্রহ করেন। প্রাপ্ত তথ্যগুলো ভালো মতো বিশ্লেষণ ও পরীক্ষার মাধ্যমে ওই টিকার কার্যকর হিসেবে প্রমাণ পাওয়া যায়। নানা বৈশিষ্ট্যের মানুষ এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল যাতে বিজ্ঞানীগণ নিশ্চিত করতে পারেন যে এই টিকাটি বিভিন্ন ধরনের মানুষের জন্য কার্যকারী। যেমন এই পরীক্ষায় 49.1% পুরুষ এবং 50.9% নারী ছিলেন। এশিয়ান, আফ্রিকান, ল্যাটিন প্রভৃতি দলের মানুষ ছিলেন। এছাড়াও অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত নিশ্চিত করা হয়েছিল। নিচের ছকে বয়স অনুযায়ী মানুষগুলোর সংখ্যা দেওয়া হলো। তাহলে দেখো 12 থেকে 15 বছরের সংখ্যা হচ্ছে 2260 জন।
16 থেকে 17 বছরের বয়সের মানুষ ছিল হচ্ছে 754 জন। 18 থেকে 55 বছর বয়সের মানুষের সংখ্যা ছিল 25,427 জন। অর্থাৎ 55-এর উপরে 56+ বয়সের মানুষের সংখ্যা ছিল 17,879 জন। শিক্ষার্থীবৃন্দ, এই চক থেকে আমরা বুঝতে পারি যে বিজ্ঞানীগণ যেই তথ্য সংগ্রহ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে তারা তথ্য সংগ্রহ করেছেন এবং বিভিন্ন বয়সের মানুষ থেকে তারা কি করেছেন, তথ্য সংগ্রহ করেছেন। শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করো, টিকা তৈরির জন্য কোন ধরনের উৎস থেকে বিজ্ঞানীগণ তথ্য সংগ্রহ করেছিলেন এবং কেন। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, এই 4টি প্রশ্নের উত্তর আমরা কমপ্লিট করেছি, তোমরা একটু লক্ষ্য করো। দেখো, প্রথম কথাটি হচ্ছে টিকা তৈরির জন্য কোন ধরনের উৎস থেকে বিজ্ঞানীগণ তথ্য সংগ্রহ করেছিলেন এবং কেন করেছিলেন। উত্তরে দেখো, টিকা তৈরির জন্য প্রাথমিক উৎস থেকে বিজ্ঞানীগণ তথ্য সংগ্রহ করেছিলেন, কারণ মাধ্যমিক উৎসের চেয়ে প্রাথমিক উৎসের তথ্য অধিক গ্রহণযোগ্য ও নির্ভরশীল। শিক্ষার্থীবৃন্দ, প্রাথমিক তথ্যটাই হলো আসল, তাই প্রাথমিক তথ্যের উপরে বিজ্ঞানীগণ বেশি ফোকাস করেছেন। শিক্ষার্থীবৃন্দ, খ নাম্বার প্রশ্নটির দিকে লক্ষ্য করো। টিকা তৈরির জন্য যে উৎস ব্যবহার করা হয়েছিল তাদের সবার বৈশিষ্ট্য কি একই রকম ছিল? ভিন্নতা থাকলে তা বর্ণনা করো। এবার দেখো, টিকা তৈরির জন্য প্রাথমিক উৎসের বৈশিষ্ট্যের ভিন্নতা রয়েছে। এখানে বিভিন্ন বয়সী ছেলে মেয়ের তথ্য নেওয়া হয়েছে এবং বিভিন্ন বয়সের অঞ্চলে বসবাসরত লোকজনের তথ্য নেওয়া হয়েছে। মূলত বয়স, লিঙ্গ, অবস্থান ইত্যাদির কারণে তথ্যের ভিন্নতা থাকবে, অবশ্যই আমরা এটি জানি। শিক্ষার্থীবৃন্দ, ঘ নাম্বার প্রশ্নের মধ্যে দেখো, তথ্য সংগ্রহের উৎসের ক্ষেত্রে বয়সের ভিন্নতা থাকলে কি সুবিধা হয়েছে বলে তুমি মনে করো, লিখো। শিক্ষার্থীবৃন্দ, তথ্য সংগ্রহের উৎসের ক্ষেত্রে বয়সের ভিন্নতা রয়েছে, এর সুবিধা কোন বয়সী লোকজনের উপর টিকার কার্যকারিতা কেমন তা আলাদাভাবে জানা যাবে। তাহলে আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। এই অংশটুকুতে আমরা ক্লিয়ার করে বলতে পেরেছি যে কি পরিমাণ কার্যকারিতা আছে। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী প্রশ্নের দিকে লক্ষ্য করো। এই টিকা তৈরির ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জাতির মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছিল। এই কাজটির উপরে উৎসের নির্ভরযোগ্য কোনো বৈশিষ্ট্য প্রকাশ করেছে? দেখো, সংশ্লিষ্ট সকলকে উৎস হিসাবে বিবেচনা করা, এই বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। সংশ্লিষ্ট সকলকেই আমরা কাজে লাগাতে পারি, তাই আমরা এই তথ্য নির্ভরযোগ্য হিসেবে আমরা বিবেচনা করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী অংশে লক্ষ্য করো। এখানে এটুকু পর্যন্ত আমরা শেষ করেছি। শেষ কথাটি হচ্ছে, দেখো, অভিজ্ঞতাটিকে তুমি গাণিতিক অনুসন্ধান বা সমস্যা সমাধানের ধাপ অনুসন্ধানের মাধ্যমে প্যাটার্ন আবিষ্কার এবং অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তথ্যের উৎসের নির্ভরযোগ্যতা যাচাইয়ের বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে চেষ্টা করেছ। তার মধ্য দিয়ে খুঁটিনাটি বিষয় রয়েছে যেগুলো হাতে কলমে চর্চা করতে গেলে আরো পরিষ্কার হতে হবে। আশা করা যায় সামনের অভিজ্ঞতাগুলোতে তুমি অনুসন্ধানটি দৃষ্টি দিয়ে সমস্যাগুলোর বিশ্লেষণ এবং সমাধানের চেষ্টা করবে। এই অভিজ্ঞতার জন্য শেষ কথা হলো, তোমার গণিত শিক্ষার জন্য এটি নতুন আনুষ্ঠানিক যাত্রা শুরু হোক গাণিতিক অনুসন্ধান দিয়ে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকের মতো এই অধ্যায়টি আমরা সমাপ্ত করছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিওগুলো দেখে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। যেই সকল শিক্ষক বৃন্দ আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের
ছাত্র ছাত্রীদের মধ্যে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য তাদেরকে অনুরোধ করবেন। এবং আপনাদেরকেও আমরা অনুরোধ করি, শিক্ষার বিস্তারের লক্ষ্যে আপনারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। শ্রদ্ধার সাথে বলতে চাই, শিক্ষক যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, কোনো অংশে যদি ত্রুটিপূর্ণ হয়ে থাকে, যদি কোনো অংশে আপনাদের মনোগত না হয়, তাহলে অবশ্যই সেটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কমেন্টের মধ্যে জানালে আমরা সেই বিষয়টি পুনরায় আবার সংশ্লিষ্ট কার্যক্রমের মধ্য দিয়ে সেটিকে আরো সুন্দর কিভাবে করা যায় সে বিষয়ে আমরা খতিয়ে দেখব। শিক্ষকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।